আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রাথমিকের শিক্ষকদের 11তম গ্রেডে উন্নতি করতে অতিরিক্ত ব্যয় হবে 832 কোটি টাকা। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ চিরতরে, বিলুপ্তি হবে মীর স্নিগ্ধ। বিচার প্রধান, খতিব, সরকার প্রধান, পুরোহিত সবাই দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবেছিল, দুদক কমিশনার। খাগড়াছড়িতে কারাগারের দেয়াল টপকে 2 হাজতের পলায়ন। ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ, এস আলম সহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক। চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল আদায় 1 মাসের জন্য স্থগিত। ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান। আরও বাড়ল জেট ফুয়েলের দাম। অবশেষে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজের শান্তি চুক্তি আসেনি সিটি কলেজ। রাজধানীতে চালু হচ্ছে আধুনিক ডিজাইনের পুলিশ বক্স। 50% সেনা সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেল এনজিও। শাপলা তুলতে গিয়ে 4 স্কুল শিক্ষার্থীর মৃত্যু। স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক। এবং মুসলিম শ্রমিকদের জন্য বাড়িতেই নামাজের স্থান বানালেন কোরিয়ান তরুণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 2 ধাপ বাড়িয়ে 11তম করতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ বিভাগে প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কর্মরত সহকারী শিক্ষকদের বর্ধিত গ্রেডে বেতন দিতে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় 831 কোটি 91 লাখ টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে লিখিতভাবে এই প্রস্তাব পাঠানো হয়। তার আগে অর্থ বিভাগেও একই ধরনের প্রস্তাব করা হয়। লিখিত প্রস্তাবের ব্যয়ের তথ্য তুলে ধরা হয়। বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে। রোববার বগুড়া 2 আসনে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। বিকেল 4টায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র জনতার সমাবেশে অংশ নেন তিনি। সমাবেশ স্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সহকারে ও কয়েকশো মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করে নেন। ছাত্র জনতার সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া 2 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম। দেশের সরকার প্রধান থেকে শুরু করে বিচার প্রধান, বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবেছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। রোববার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনভর গণশুনানি আয়োজনে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আপনাদের যুবক সন্তানেরা জীবন বাজি রেখে পথে নেমেছিল এবং অন্যায়ের প্রতিকার করেছে। এত দুর্নীতির অভিযোগ এসেছে যে এখন আমরা সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারি না। খাগড়াছড়ি জেলা কারাগারের দেয়াল টপকে 2 হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেল 5টার দিকে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। পলাতক শফিকুল ইসলাম জেলা সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা। দুজনেই সদর থানার মামলার আসামি। শফিকুল ইসলাম চুরির মামলার আসামি আর রাজীব হোসেন দাঙ্গা হাঙ্গামা মামলার আসামি। ইসলামী ব্যাংকে থেকে ঋণের নামে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 67 জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি দুদকের ইতিহাসে সর্ববৃহৎ মামলা। দুদকের অভিযোগে বলা হয়েছে, ইসলামী ব্যাংকে বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের বিধি বিধান উপেক্ষা করে এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড
লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে অনিয়মিতভাবে ৯,২৮৩ কোটি ৯৩ লাখ টাকা ঋণ অনুমোদন করা হয়, যা বর্তমানে লভ্যাংশ ও সুদ সহ দাঁড়িয়েছে ১০,৪৭৯ কোটি ৬২ লাখ টাকায়। পরে এর একটি অংশ সিঙ্গাপুর সহ বিদেশে পাচার করা হয়। মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ছাড়াও গ্রুপের বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও ইসলামী ব্যাংকের কিছু বর্তমান ও সাবেক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায় নিয়ে গত ৩০ সেপ্টেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুল সহ এ আদেশ দেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বন্দরের বিভিন্ন ধরনের সেবায় আগের তুলনায় গড়ে ৪১% মাশুল বাড়ানো হয়। সবচেয়ে বেশি বাড়ে কন্টেইনার পরিবহনের মাশুল। এই মাশুল কবে থেকে বাস্তবায়ন হবে তা জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর সার্কুলার দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল বাস্তবায়ন হবে বলে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপন ও সার্কুলারের বৈধতা নিয়ে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামের একটি সংগঠনের পক্ষে গত মাসে রিটটি করা হয়। পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ ৩ দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে রোববার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা। বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন। রোববার বিআরসি সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে, যা কার্যকর হবে ৯ নভেম্বর রাত ১২টা থেকে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। রাজধানীর ঐতিহাসিক ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। কখনো কখনো তা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। শিক্ষার্থীদের এই সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যেমন বিপাকে পড়তে হয়, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষদেরও। অবশেষে এই ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা করতে অভিনব উদ্যোগ নেন ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM মাহফুজুল হক। আয়োজন করা হয় এক শান্তি চুক্তি অনুষ্ঠানের। সেখানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একে অন্যকে ফুল দিয়ে এবং কোলাকুলি করে নিজেদের মধ্যে সমঝোতা করেন। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এই শান্তি চুক্তি অনুষ্ঠানে যোগ দেননি। ঢাকার পুলিশ বক্সগুলো এখন নতুন ও আধুনিক ডিজাইনে গড়ে তোলা হচ্ছে। পথচারীদের চলাচলের সুবিধা বজায় রাখতে সব নতুন পুলিশ বক্সের নিচের অংশ খোলা রাখা হয়েছে। চলতি মাসেই আগারগাঁওয়ে প্রথম নতুন নকশার পুলিশ বক্সটির উদ্বোধন করা হবে। রোববার বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের আশঙ্কা নেই। বাগেরহাটের চিতলমারীতে একটি বেসরকারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে। সময়মতো কিস্তির টাকা পরিশোধ না করায় ওই এনজিওর এক কর্মী পার্শ্ব বইয়ে আংটি বাবদ ৮,০০০ এবং বদনা বাবদ ১,৫০০ টাকা জমা হিসেবে লিখে রাখেন বলে অভিযোগ করেছে এক গৃহবধূ। শনিবার গৃহবধূর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায়
তোলপাড় শুরু হয়। তবে সংশ্লিষ্ট এনজিওর কর্মকর্তারা দাবি করেছেন, গৃহবধূ খুশি হয়েই তার গয়না ও বদনা দিয়েছেন। অভিযোগকারী গৃহবধূ শ্রাবণী হীরা জানান, তিনি ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের চিতলমারি শাখা থেকে 40,000 টাকা ঋণ নিয়েছিলেন। লাভসহ ফেরত দিতে হতো 45,120 টাকা, কিন্তু কিছু টাকা বাকি থাকতে তার স্বামী রিপন কাজের জন্য এলাকা ছাড়লে কয়েকটি কিস্তি বাকি পড়ে যায়। শ্রাবণীর অভিযোগ, গত 29 অক্টোবর সকাল 10টার দিকে এনজিওর কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অফিসে নেয়। সেখানে তাকে ও তার 3 বছরের কন্যাকে একটি কক্ষে তালা দিয়ে রাখে। পরে বিকেলে ফিল্ড থেকে ফিরে কর্মকর্তারা তাকে 2টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে জোরপূর্বক হাতের আংটি, নাকফুল ও পিতলের বদনা নিয়ে যায় এবং এ সময় ভিডিও ধারণ করে। মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে 4 স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল 5:15টার দিকে উপজেলার মমিনপুর বিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ফাতেমা, আফিয়া, আলিয়া ও মিম। ফাতেমা ও আফিয়া আপন বোন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের নামে থাকা সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদক থেকে নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। দুদকের সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব পালনের সময় অস্বাভাবিক সম্পদ অর্জন, অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শেষে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে যাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের উৎস ও বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের দক্ষিণ উপকূলে এক কোরিয়ান মুসলিম তরুণ নিজের বাড়ির একটি অংশে গড়ে তুলেছেন নামাজের স্থান। নামাজের এই স্থানটি এখন হয়ে উঠেছে জেজু দ্বীপের মুসলিম অভিবাসী শ্রমিকদের জন্য আশ্রয়, স্বস্তি আর আত্মিক প্রশান্তির স্থান। জেজুর সিউগুইপো শহরের মাছ চাষ এলাকা সংলগ্ন এই বাড়ির মালিক 35 বছর বয়সী নাসির হং সুকসাং। তিনি পেশায় মাছের খামার পরিচালনাকারী। মুসলিম অভিবাসী শ্রমিকদের নামাজের কষ্ট দেখে নিজের ঘরের একাংশকে নামাজের স্থান বানিয়ে দেন তিনি। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।